ভয়ঙ্কর সেই অমাবস্যার রাতে অচেনা অজানা একজন মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য সৌম্য যে নিজের জীবনে কতটা বড় বিপদ ডেকে এনেছে এবং সৌম্যর ভিতরে যে কতটা ভয়ঙ্কর এক আত্মাকে প্রবেশ করিয়ে ফেলেছে, সেটা যখন সৌম্য জানতে পেরেছে তখন অনেকটা দেরি হয়ে গেছে। তখন সৌম্যর জীবনে চরম বিপদ। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এরকমই একটা ঘটনা আমাকে মেল করে পাঠিয়েছে অনিন্দিতা। তাপস, অনিন্দিতা, সৌম্য, এই তিনজন হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। এই দুই ছেলের মাঝখানে অনিন্দিতা একটা মেয়ে হয়েও এত যে ভালো ওদের বন্ডিং, এত যে ভালো বন্ধুত্ব, এটা চট করে ভাববার বাইরে, চিন্তার বাইরে। কিন্তু তাও ওই তিনজন বন্ধু ভীষণ হরিহর আত্মা। অনিন্দিতা বলছে যে তাপস একজন প্রাইমারি স্কুলের টিচার, অনিন্দিতা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, বিয়ে হয়নি, তাপসেরও বিয়ে হয়নি। আর এদিকে সৌম্য একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, ফিনান্স ডিপার্টমেন্টে। সৌম্যকে মাঝে মাঝে কাজের জন্য এদিক ওদিক বেরোতে হয়। হঠাৎ অনিন্দিতার কাছে ফোন আসে এবং তাপসকেও অ্যাজ ইউজুয়াল ফোন করে জানায় সৌম্য যে তাকে দুদিনের জন্য মিটিং অ্যাটেন্ড করতে মন্দারমণিতে যেতে হবে। খুব ভালো কথা, প্রথমে প্ল্যান করে যে চল তোর মিটিং আছে আর আমরাও তাহলে তোর সাথে ঘুরে আসি। তখন সৌম্য সেটা শুনে খুব আনন্দ করতে থাকে যে চলো তাহলে বোধহয় একসাথে তিনজনে বেড়ানো যাবে। তারপর অনিন্দিতা এবং তাপস বলে না রে, তোর সাথে ঠাট্টা করছিলাম। অনিন্দিতা বলে যে আমারও অফিস আছে, তাপস বলে আমারও স্কুল আছে, এখন তো সম্ভব না, তুই ঘুরে আয়, পরে একবার আমরা ট্রিপ করবো, আমরা তিনজনে মিলে ঘুরে আসবো। খুব ভালো কথা। সৌম্য বলে যে ঠিক আছে, আমি হয়তো দুদিন একটু ব্যস্ত থাকতে পারি, সেভাবে ফোন না করলেও হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এরকমভাবে কথা হতে থাকবে। খুব ভালো কথা, কাজ থাকতেই পারে, কাজ তো অবশ্যই আগে না, বন্ধুত্ব তো থাকছেই, কাজ সব কিছুর আগে। খুব ভালো কথা। সৌম্য যায়, সৌম্য ঘুরতে যায়। সৌম্যর বাড়িতে সৌম্যর বাবা, সৌম্যর একটি বোন এবং সৌম্যর মা। সৌম্যর কোনো ভাই নেই, সৌম্যরা এক ভাই এক বোন। সৌম্য যায়, সকাল সকাল মা রান্নাবান্না করে দেয়, টিফিন প্যাক করে নিয়ে সৌম্য মন্দারমণির দিকে রওনা দেয়। আর সৌম্যর সাথে গাড়িতে আর একজন থাকে, মানে সৌম্য যাচ্ছে প্রাইভেট কারে করে যাচ্ছে। সৌম্যর বাড়ি এবং অনিন্দিতার বাড়ি, এগুলো অনিন্দিতা বাড়ি জায়গা নাম প্রকাশে অনিচ্ছুক, সেজন্য আমি তার বাড়ির অ্যাড্রেস বা কোন জায়গায় থাকে বলছি না। তো সৌম্যর যাচ্ছে প্রাইভেট কারে করে, তো ভালো কথা। গিয়ে মন্দারমণিতে পৌঁছেছে, মন্দারমণিতে মিটিং করেছে। মিটিং করার পরে সৌম্যর মনে হয়েছে যে কোনো একটা জায়গায় একটা সাইড সিনের কিছু একটা খোঁজ পেয়েছে। মন্দারমণিতে হোটেলে মিটিং হয়েছে, মিটিংয়ের পরে মিটিং করে ওর মনে হয়েছে যে ও যাবে। তো ওর সাথে যে গেছিলো আর একজন যে কলিগ গেছিলো তাকে জিজ্ঞাসা করেছে, সে বলেছে না আমি যাব না, তোমার যদি তুমি যাও, তুমি ঘুরে এসো। বলে ওরা যে গাড়িতে, মানে যে গাড়িটা ড্রাইভ করে নিয়ে গেছিলো, সৌম্য নিজেও কিছুটা ড্রাইভ করে নিয়ে গেছিলো এবং তার কলিগও কিছুটা ড্রাইভ করেছিল। তো ওদেরই যে নিজস্ব যেহেতু গাড়ি নিয়ে গেছে, সেহেতু অন্য কোনো গাড়ি ভাড়া করেনি, জিজ্ঞাসা করে করে চলে যাবে, সেরকমভাবে গাড়িটা নিয়ে নিজেই ড্রাইভ করতে করতে সৌম্য যাচ্ছে। রাতটা সেদিন ছিল অমাবস্যার রাত। সৌম্য বেরোচ্ছে যখন মন্দারমণি থেকে, অলরেডি যেদিন প্রথম দিন সৌম্য পৌঁছালো সকালের দিকে, মানে জলখাবার বিকেল এই দুপুর বা বিকেলের মাঝামাঝি টাইমটা পৌঁছেছিল। পৌঁছানোর পরে মিটিং কমপ্লিট করেছে। মিটিং কমপ্লিট করে, যেহেতু দুপুর থেকে বিকেলের মধ্যে মিটিং ছিল, মিটিং কমপ্লিট করেছে। কমপ্লিট করতে করতে সন্ধে হয়ে গেছে। সন্ধে নামার পর ওর মনে হয়েছে যে ওই জায়গাটা আমি ঘুরতে যাব। ভালো কথা। তবুও কলিগকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে তুমি গেলে একটু ভালো হয়, যেহেতু অচেনা জায়গা। তার কলিগ বলেছে সে খুব টায়ার্ড আছে, সে যেতে পারছে না, তোমার যদি মনে হয় যে তুমি তাহলে একা যাও, নাহলে তুমি পরের দিন একটু ওয়েট করো, কালকে তাহলে যাবো আমরা, কাল আমরা যাবো, কালকে দিনটা তোমাদের হাতে আছে, তারপর তো কালকে আমরা দুপুরের পর বেরোবো বাড়ির উদ্দেশ্যে। স্বাভাবিক ব্যাপার, সৌম্য বরাবর একটু ডেসপারেট। অনিন্দিতা বলছে সৌম্য বরাবর ওদের টিমটার মধ্যে, দু বন্ধুর মধ্যে সৌম্য বরাবর যেহেতু ডেসপারেট, সেহেতু ওর মধ্যে প্রচুর পরিমাণ ডেসপারেসি আছে। তো বেরিয়ে যায় যথারীতি। বেরোবার পরে সেই দিনটা যেহেতু অমাবস্যার দিন ছিল, রাত্রিটা অমাবস্যার রাত, ভয়ঙ্কর রাত। যেখানে ও যাবার কথা ছিল সেই জায়গায় ও গেছে এবং যাবার পরে সেখানে দেখেছে ওর যা যা কালেকশানের দরকার ছিল কালেকশান করেছে। কিছু পার্সোনালও কালেকশান করেছে। কালেকশান করার পরে ও ফিরে আসার সময় কোনোভাবে ও একটু রাস্তা ভুল করেছে এবং রাস্তা ভুল করতে ও জিজ্ঞাসা করে করে যখন ফিরছে রাতের দিকে, তখন ও ওই মোটামুটি 9:30 থেকে 10:45 বেজে গেছে। এবং যে জায়গায় ও গেছে সেই জায়গায় ফোনের নেটওয়ার্ক পর্যন্ত নেই। অনেক চেষ্টা করেছে যে ও হোটেলে ফোন করে জানাবে ওর যে কলিগ আছে যে আমার ফিরতে দেরি হচ্ছে, এই প্রবলেম। কলিগও প্রচুর ফোন করছে, পরে জানতে পেরেছে, কিন্তু কিছু করার নেই, কারণ সেই সময় কোনো নেটওয়ার্ক ছিল না, ফোনের নেটওয়ার্ক ছিল না। সেই সময় সেই রাস্তা ভুল করে যাবার সময়
হঠাৎ একটা মানে এবড়ো খেবড়ো রাস্তা, মানে একটু যেন মনে হবে বন জঙ্গল এরকমের মধ্যে দিয়ে এরকম একটা মানে ঘন। আমরা সবাই জানি যে মন্দারমণি ওই সব সাইডের মানে ওই জায়গাগুলো, ওই সব সাইডের জায়গাগুলো যে ভীষণ যে একেবারে শহুরে রাস্তা তা কিন্তু না, আমরা সবাই জানি লালমাটির রাস্তা প্রচুর আছে ভিতরে ভিতরে। তো সেই ক্ষেত্রে সেরকম একটা রাস্তার মধ্যে দিয়ে প্রবেশ করে যায়। শুনতে পাচ্ছে একটা দূরে একটা ট্রেনের শব্দ, কিন্তু সমু বলছে যে আমি এমনই একটা রাস্তায় প্রবেশ করেছি, মানে উঠে গেছি যে আমি বুঝতেই পারছি আমি কোন দিকে গাড়িটা নিয়ে গেলে আমি আসল মেন রোডটা পাবো। এবার তারপর হঠাৎ কিছুটা যাবার পরে, বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, 10টা 10 15 বেজে গেছে। হঠাৎ কিছুটা যাবার পরে দেখতে পায় একটা ওই রাস্তারই মোড়ের দিকে একটা মোড় মতো একটা চালা মতো ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আছে একজন পুরুষ, একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আর একটি মাঝবয়সী মেয়ে। ওই ধরে নিতে পারেন মোটামুটি সৌম্য বলছে যে ওই 13-14 বছরের একটা মেয়ে। ওর বাবাটা হাত তুলে গাড়িটা দাঁড় করায় সৌম্য কোনো রকমে দাঁড়িয়ে যায়। সৌম্য ভাবে যে ভালোই হলো, আমি জিজ্ঞাসা করবো যে কোন রোডটা দিয়ে গেলে শর্টকাটে যাওয়া যাবে, তাড়াতাড়ি মেন রোডে ওঠা যাবে। তখন সৌম্য গাড়িটা একটু দাঁড় করাতে ভদ্রলোক বলেন আমাদের একটু হেল্প করবেন প্লিজ, এই সামনে এখানে পুজো হচ্ছে, মন্দির আছে একটা, তো এই মন্দিরে আমি একটু যাবো, আমার মেয়ে আমার স্ত্রীকে নিয়ে একটু যাবো। তো সৌম্য বলে ঠিক আছে আপনি আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আর সৌম্য কোনো রকম কোনো কিছু বলেনি, জাস্ট ও কোনো কোয়েরি কোনো কিছু করেনি, বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো দাদা এখানে মন্দির টন্দির কিছু জানি না। বলছি না না চলুন না, অসুবিধা নেই, আমি আপনাকে বলে দেবো, আপনি চলুন আমি বলে দেবো। ভালো কথা। তখন সৌম্য বলে যার বলবেন না, আমি রাস্তা হারিয়ে গেছি অনেকক্ষণ ধরে, দেখুন না মেন রোড আর কিছু তো খুঁজে পাচ্ছি না। তখন বললেন ও আপনি এখানে নতুন? বলছে হ্যাঁ আমি এখানে মিটিংয়ে এসেছি, আমার কিছু এদিকে আসার একটু দরকার ছিল, আমি এসেছিলাম পার্সোনাল কাজে। ঠিক আছে, বলছে চলুন আমি আপনাকে মন্দিরের রাস্তা দেখিয়ে দিচ্ছি, এই মন্দিরের রাস্তা নিয়ে যাচ্ছি, মন্দিরের রাস্তা থেকেই সোজাই আপনি চলে যেতে পারবেন, সোজা একদম মেন রোড। যথারীতি ও সৌম্য মন্দিরের রাস্তা দিয়ে গিয়ে মন্দিরে নামিয়েছে। সৌম্য বলছে মন্দিরের কাছে যখন গিয়ে পৌঁছালাম, আমি ভাবলাম হয়তো মন্দিরে টন্দিরে পুজো টুজো তো হয়ই মন্দিরে রাতের বেলায়। বলছে মন্দিরটা প্রথমে দেখে না আমার জায়গাটা কেমন প্রথমেই একটা গা ছমছম করে উঠলো, কেমন একটা অন্ধকার, কেমন একটা গাছপালার মধ্যে সেই এখনও যেন লোকজন সেই হ্যারিকেন জ্বালিয়ে, তারপর একটা বাল্ব জ্বলছে, কোনো রকমের একটা না দুটো বাল্ব জ্বলছে বাল্বের আলোয়, তবে কেমন একটা গা ছমছমে পরিবেশ মন্দিরের সামনেটায়। সৌম্য বলছে যাই হোক, ভদ্রলোক নেমে গেলেন গাড়ি থেকে, বলে নিচু মন্দির এসে গেছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি, মনে মনে করছি যে এরকম মন্দির বাবা কী রে বাবা, দেখলাম বেশ লোকজন ভালোই আছে, মোটামুটি বেশ লোকজন গেছে মন্দিরে, নিজে নয় লোকজন গেছে, বোঝা গেল যে আশেপাশের কোনো ওই লোকাল এরিয়ার লোকজন সব গেছে ওখানে। এত রাতে পুজো হবে কোনো কালী পুজো টালী পুজো হবে। তখন উনি ভদ্রলোক যখন নেমে যাচ্ছে তখন ভদ্রলোককে জিজ্ঞাসা করছে যে আপনি এখানে কী পুজো হয়? তখন বলছে এখানে কালী মায়ের পুজো হয়। কালী মায়ের পুজো হয়? বলছে আচ্ছা আচ্ছা। বলছে আপনি আসবেন, আপনি আসতে পারেন, অসুবিধা কিছু নেই। তখন বলছে যে না না আমি একটু যাবো, তো বাড়ি চলে যাবো, অনেকটা দেরি হয়ে গেছে, আমি নেটওয়ার্ক পাচ্ছি না, আমি যার জন্য আমি আমার কলিগকে ফোনও করতে পারছি না। তখন বলছে আপনি একবার আসতে পারেন, এসে দেখুনই না, আপনি মন্দিরের সামনে এলেন, পুজো ঠাকুর প্রণাম না করে চলে যাবেন এরকম। তবে হ্যাঁ একটা কথা বলে দিই, এই যে গাড়ির মধ্যে যে ভদ্রলোকের স্ত্রী আর ভদ্রলোকের যে মেয়েটা ছিল না, ভদ্রলোকের স্ত্রীর মধ্যে না একটা অদ্ভুত একটা আচরণ লক্ষ্য করছিল। সৌম্য লুকিং গ্লাস থেকে ভালো করে মাঝে মাঝে দেখছে যে একটু ভদ্রলোকের স্ত্রী না নিজের মনে বিড়বিড় করে বলে যাচ্ছে, এভাবে দুলে যাচ্ছে, চুলগুলো মুখের সামনে এসে পড়ছে, সরাচ্ছে না। আমাদের যেমন কি মুখের সামনে চুল এসে পড়লে আনইজি ফিল করবো, সরিয়ে দেবো, কিন্তু ওই ভদ্রমহিলা কোনো এরকমভাবে দুলে যাচ্ছে, এরকমভাবে মানে একটা অদ্ভুত একটা। যাই হোক সৌম্য কিছু কিউরিয়াসিটি দেখায়নি অতটা, দিয়ে বলে আচ্ছা ঠিক আছে আমি ভগবানের নাম, সবাই তো ভগবানের নাম একটুখানি ডরায়, তো এত দূর এলাম, ঠাকুরের একটু প্রণাম করে আসতে কী বা দোষ। গেলেন ভদ্রলোকের সাথে সৌম্য গেল, একটুখানি গাড়িটা দাঁড় করিয়ে সাইডে দাঁড় করিয়ে গিয়ে হঠাৎ দেখছে যে ওখানে যে তান্ত্রিক টাইপের একজন, মানে টাইপের কেন একজন তান্ত্রিকই পুজো করছেন। সে যাগযজ্ঞ হচ্ছে, লেবু টেবু জবা ফুল, বলি হয়েছে পাশে, রক্ত মানে বলি হয়েছে, পশু বলি হয়েছে, হ্যানা ত্যানা এইসব। সে ভয়ঙ্কর একটা পরিবেশ, তান্ত্রিকের সঙ্গে যারা অ্যাসিস্ট করছেন তারা সব ওই রকমই তান্ত্রিক টাইপের, সব বসে বসে যজ্ঞ করছেন, আর আশেপাশে কত মানুষ সে দুলছে, মাথা নিচু করছে, কেন এটা অদ্ভুত টাইপের গা ছমছমে একটা, মানে একবারে গায়ে কাঁটা দিয়ে ওঠে একটা মুহূর্ত, সেই মুহূর্তটা। তখন এবার দিয়ে প্রণাম করে হাত বলছে আমি তবুও কালী মায়ের মূর্তিতে প্রণাম করে আমি পিছিয়ে চলে আসছি। তখন এবার ভদ্রলোক বলছেন যে আপনি চলে যাচ্ছেন? তখন সৌম্য বলছে হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি দাদা, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর না আমি চলে যাচ্ছি, আমি তো কলিগকে ফোনও করতে পারছি না, তো আমি চলে যাই, উনি খুব চিন্তা করবে, আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। তখন ভদ্রলোক বলছে যে আচ্ছা ঠিক আছে, তবে আপনি মন্দিরের ভিতরে চলে এসেছেন তো, বাইরের গেটে যখন আপনাকে কেউ কোনো স্নান জল মানে মায়ের স্নান জল বা ফুল পুষ্প বা কিছু একটা দেবে, আপনি কিন্তু নেবেন না, হাতে কিন্তু নেবেন না, কিছু যদি কেউ দেয় নেবেন না, কারণ মন্দিরে ঢোকার মুখে না একটা সুড়ঙ্গ মতো, গলি মতো, সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে কিছুটা যে পাহাড় কেটে যেমন হয় না, ঠিক সেরকম কিছুটা
গুহার মানে সামান্য একটু সুড়ঙ্গের মতো দিয়ে তারপর ভিতরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। মন্দির মানে সেই তান্ত্রিক, যেখানে তান্ত্রিক বিদ্যা করেন, জাদু টোনা, কালা জাদু, তান্ত্রিক, মানে তান্ত্রিকরা যেগুলো করেন আর কি, সেরকম ধরনের। তবে এই যে তান্ত্রিক, উনি কিন্তু খারাপ তান্ত্রিক নন, প্রথমেই বলে রাখি। এই তান্ত্রিক কিন্তু খারাপ তান্ত্রিক নন, উনি যে কাজগুলো করেন উনি ভালোর জন্য, হিতার্থে, মানুষের ভালোর জন্য কাজ করেন। তখন চলে যাচ্ছে, তখন বললো কেন ঠাকুরের পুষ্প যদি কেউ দেয় কেন নেবো না, ফুল কেন নেবো না, ঠাকুরের ফুল তো ভালো। তখন বলছে আপনি তো আমাকে করে জিজ্ঞাসা করলেন না যে আমি এখানে মন্দিরে কী করতে এসেছি। তখন বলছে আপনি তো বললেন পুজো দিতে এসেছেন। তখন বলছে আপনার এখানে দেখে মনে হচ্ছে যে একটু অন্যরকম লাগছে না। তখন সৌম্য বলছে দেখুন মনে যে হয়নি তা না, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করিনি। তখন বলছে যে আসলে আমার স্ত্রীর মধ্যে না মানে আমরা মনে করছি যে আমার স্ত্রীর মধ্যে কোনো আত্মা আছে, ভয়ঙ্কর আত্মা আছে, তো যার জন্য আমরা পাতি কথায় ভূত ছাড়াতে এসেছি। তখন সৌম্য বলছে, সৌম্য একটু ডেসপারেট যেহেতু, বলছে আমি এখন দাদা এখন এই যুগে ভূত প্রেত বলে কিছু হয়। তখন বলছে দেখুন আপনি মানেন বা না মানেন সেটা তো বড় কথা নয়, কিন্তু সামনে যখন আপনার উদাহরণ, তখন আপনি কী করে না মেনে থাকবেন, তাহলে আপনি একটু অপেক্ষা করে যান, আপনি দেখতে পারবেন আমার স্ত্রীর আচরণটা এখন দেখুন আর একটু পরে দেখবেন। তখন সৌম্য বলছে, সৌম্যর না মাথা থেকে আউট হয়ে গেছে সেই মুহূর্তে যে তাকে হোটেলে ফিরতে হবে এবং তার কলিগ ওয়েট করছে এবং তার ফোনে নেটওয়ার্ক নেই, কেউ তাকে ফোনে পাচ্ছে না এবং তাকেও যে জানাতে হবে সেই সব মাথার মধ্যে কিচ্ছু নেই। ওর মাথায় একটাই যে এই বিজ্ঞানের যুগে আমাকে এত বড় চ্যালেঞ্জ ছুড়লেন এই ভদ্রলোক, আমাকে তো দেখতে হবে। বলে দাঁড়িয়ে সৌম্য দেখে যে সত্যিই তাই, ওনার স্ত্রীর মতো অনেকে এরকম ধরনের আছেন যারা এরকম আচরণ করছেন এবং এই তান্ত্রিক তার মধ্যে থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আত্মাকে বার করছেন। এবং তাদের সাথে যখন কথা বলছেন তখন পরিষ্কার বোঝা যাচ্ছে অন্য মানুষ, অন্য একটা জায়গার মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বেরোচ্ছে তাদের থেকে। এরকম তাদের আচরণ পাল্টে গেছে, তারা অন্য ধরনের আওয়াজ করছে, বিকৃত আওয়াজ করছে, মানে পুরো আত্মা মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এরকম প্রচুর মানুষকে উনি ভালো করছেন ওই অমাবস্যা রাতে, এবং তিনি ওই হোমের যোগ্যে তাদেরকে সেই আত্মাকে আহুতি দিচ্ছেন, মুক্তি পাইয়ে দিচ্ছেন। তো এরকম দেখলো সৌম্য, দেখার পর না সৌম্য মানে কিছুক্ষণের জন্য না মনে হলো যে না আমি মানে ও কিছু একটা ফিল করেছে। ফিল করার পর ও ভদ্রলোককে বলে দাদা আমি বুঝলাম, আমি সবটাই দেখলাম, কিন্তু আমাকে এবার ফিরতে হবে দাদা, আপনি তাহলে থাকুন আমি আসছি। তখন ভদ্রলোক বলেন আচ্ছা ঠিক আছে তুমি যেও, কিন্তু হ্যাঁ মনে রাখবে তুমি এখান থেকে বেরোনোর সময় গলি দিয়ে যদি কোনোভাবে যদি কেউ হাতে কোনো ঠাকুরের পুষ্প, ফুল, বেলপাতা যাই দিক না কেন তুমি প্লিজ কিন্তু নিও না। ভদ্রলোক বললেন, তখন সৌম্য চুপ করে থেকে বেরিয়ে গেল, ঠিক আছে ওকে ইটস ওকে বলে বেরিয়ে গেল। ঠিক গলিতে যাওয়ার মুখে সৌম্য যখন যাচ্ছে, সৌম্য ঘটনাটা বাড়িতে গিয়ে বলেছিল ওর বোনকে, ওর মাকে বোনকে বলেছিল যে যখন গলিতে বেরোচ্ছে তখন হঠাৎ করে কেউ একজন ভদ্র মহিলা, একদম আমাদের মায়েরা যেমন থাকে, মা কাকিমারা, আমরা যেমন বাড়ির বইরা লাল পেরে শাড়ি পরে সকালবেলা পুজো দিতে গেলে যেরকমভাবে বা ঠাকুরের পুজো নিয়ে বেরোলে যেমন লাল পেরে শাড়ি পরে, টিপ পরে, কপালে সিঁদুর পরে যেমন হাতে ডালা নিয়ে পুজো দিতে যায়, ঠিক সেরকম একজন ভদ্রমহিলা আসছে। এবং ভদ্রমহিলা তখন পিছন থেকে ডেকে সৌম্যকে ডেকে বলছে এখানে তো পুজো হয়ে গেছে, তুমি ফুলটা নিয়ে যাও ঠাকুরের একটু প্রসাদ নিয়ে যাও, ফুল নিয়ে যাও। তখন সৌম্য না ওর মুখের দিকে তাকিয়ে ওই মহিলার মানে ও আর মাথায় নেই যে ভদ্রলোককে কেউ বারণ করেছিলেন যে তুমি ফুল বা পুষ্প কিছু নেবে না কারোর হাত থেকে, কোনো প্রসাদ খাবে না। তখন ওনা এভাবে হাতটা বাড়িয়ে দেয় সেই ভদ্রমহিলার দিকে, আর ভদ্রমহিলা হাতের মধ্যে কী একটু দিয়ে দেন, প্রসাদ নয় ফুল পুষ্পই হাতের মধ্যে দিয়ে দেয়। এবং দেওয়ার পর দিয়েই ভদ্রমহিলা আর দেখতে পাওয়া যায় না তাকে। সৌম্য হঠাৎ করে সেকেন্ডের মধ্যে তাকিয়ে দেখে যে ও তো এখানে কোথায়, মানে ও তো কেউ নেই তোর সামনে। মানে আমি বলছি আমার গাটা কাঁটা দিচ্ছে যখন অনিন্দিতা ঘটনাটা আমাকে বলছে, দিদি এটা মানে এতটা রিয়েল ঘটনা, এটা যে সত্য এখনকারের যুগে আমাদের মতো কিছু এখনকারের ছেলে মেয়ে যারা আমরা বিশ্বাস করি না ভূত প্রেতে, বাধ্য ওই ঘটনার পর। আমার বন্ধুকে চোখের সামনে আমরা মানে জীবনের শেষ মুহূর্তে চলে যেতে দেখেছি, সেখান থেকে ফিরিয়ে এনেছি। এরপর অনিন্দিতা বলে যে সেই অবস্থায় সৌম্য নাকি হাত থেকে ফুলটা, হাতের মধ্যে কী ছিল এভাবে ফেলতে গেছিলো, ফেলতে গিয়ে দেখো হাতের মধ্যে তো কিচ্ছু নেই, শুধু হাতের এই জায়গাটা একটা কালো দাগ হয়ে যায়, এখানটা একটা কালো দাগ, কালো স্পট পড়ে যায়, যেন কিছু কর্পূর হাতে জ্বালালে, কিছু ধূপ হাতের মধ্যে জ্বলে গেলে, বা কোনো আগুনে কিছু হাতটা জ্বলে গেলে যেমন কালচে কালচে হয়ে যায়, সেরকম কালচে হয়ে গেছে হাতের মাঝখানটা। ওইভাবে করে না জ্বালা করছে না ব্যথা করছে, অথচ হাতের কাছে হাতের মাঝখানটা একটা কালো দাগ স্পট। ও তখন কি করে, তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে ও তাড়াতাড়ি সেই ভদ্রলোকের নির্দেশ মতো ও বড় রাস্তায় উঠে পড়ে, তারপরে হোটেলে চলে আসে। হোটেলে চলে আসার পর ও বাড়িতে ফোন করে ওর বোনকে, মাকে সমস্ত কথা জানায়। ও একটু ঘাবড়ে যায়, ওরকম একটা ডেসপারেট ছেলে সৌম্য, ও ঘাবড়ে গিয়ে ওর মাকে বোনকে ফোন করে রাত্রিবেলা সব কিছু জানায়। তারপর যাই হোক ওর মাও বলে বোনও বলে যাকে ওটা তোর মনের মধ্যে হয়েছে, ভগবান আছে, ঠাকুর আছে, কোনো অসুবিধে নেই, ঠাকুর সব ঠিক করে, তুই তো ভালো কাজ করেছিস, মানুষগুলো দরকার ছিল তুই তাকে পৌঁছে দিয়েছিস, নর্মালি আমাদের মা বোনেরা যেরকম বলে। কিন্তু সৌম্যর মায়ের মধ্যে একটা আর বোনের মধ্যে খটকা কিন্তু একটা থেকে যায়, সেটা সৌম্যর কাছে ওরা কেউ স্বীকার করে না। যাই হোক পরের দিন সৌম্য বাড়ি ফিরে যায়,
সন্ধ্যের মধ্যে ফিরে যায়, পরের দিন সন্ধ্যে ফিরে যায়। আর কিন্তু সেদিন কোনো ঘটনা ঘটেনি। সৌম্য বাড়ি ফেরার পর, অমাবস্যার পরের দিন যেদিন ও বাড়ি ফিরল, বাড়ি ফেরার পর রাত্রির বেলায় যখন খাওয়া দাওয়া করে শুতে গেছে, তারপর থেকে সৌম্যর ঘর থেকে একটা গোঁয়ানি আওয়াজ শুনতে পায়। এতটাই গোঁয়ানি আওয়াজ এবং এতটাই ভয়ঙ্কর চিৎকার, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ, যেটার জন্য ওর বোন, ওর মায়ের রাতে ঘুম ভেঙে যায়। ওর বাবা পর্যন্ত ঘুম থেকে উঠে পড়ে দেখতে পায় এরকম করছে। সৌম্যর মধ্যে অনেক কিছু অন্যরকম আচরণ দেখতে পাওয়া যায়। সৌম্যর মধ্যে এমনই একটা আচরণ দেখতে পাওয়া যায় যে মানে সৌম্য নয়, ওটা সৌম্য নয়। সৌম্য যে ঘরটার মধ্যে আছে, ঘরের মধ্যে সৌম্য কাউকে ইঙ্গিত করছে, দেখাচ্ছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। সৌম্য বলছে, তুমি চলে যাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। আবার সৌম্যর গলা থেকে হঠাৎ করে একটা ভয়ঙ্কর আওয়াজ বেরোচ্ছে। সৌম্যর মা, সৌম্যর বোনের বুঝতে কোনো অসুবিধা হয় না। সৌম্যর বোন হঠাৎ করে বলে, মা, অনিন্দিতা দি, তাপস দা, এদেরকে ফোন করলে কেমন হয়? তখন সৌম্যর মা মানে হেল্পলেস হয়ে বলে, হ্যাঁ তুই এক কাজ কর, তুই ওদেরকে ফোন কর, সব কিছু জানা। তখন অনিন্দিতাকে ফোন করে সৌম্যর বোন সব কিছু জানায়। অনিন্দিতা, তাপস দুজনেই ছুটে আসে সৌম্যদের বাড়িতে। এত মানে ওদের প্রিয় বন্ধুর এরকম একটা অবস্থা হয়েছে, ওরা দুজনে ছুটে আসে। ছুটে এসে সব কিছু শোনার পরে অনিন্দিতাই বলেছিল যে, অনিন্দিতারই মনে হয়েছিল এবং সৌম্যর বোনেরও কিছুটা মনে হয়েছিল যে ওই যে মন্দারমণিতে, ওই যে জায়গায় ওই যে ঘটনাটা দাদা বলেছিল আমাদেরকে ফোন করে, যে ওখানে নাকি ভূত প্রেত পিশাচ ওদেরকে ছাড়ানো হয়। তবে সেই জায়গায় যদি দাদাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু নিয়ে যাবে তো কে নিয়ে যাবে? জায়গার যে অ্যাড্রেস, সেটা জানবে কি করে? কেউ জানে না। সেটা কেউ জানে না যে ওই মানে ওই যে পার্টিকুলার ওই যে তান্ত্রিকের কাছে নিয়ে যাবে কি, এরকম অবস্থা। তখন অনিন্দিতার বলে যে অনিন্দিতার মায়ের একজন জানা তান্ত্রিক আছেন, মানে একজন তান্ত্রিক বাবাজি আছেন, যিনি পঞ্চমুণ্ডের আসনে বসে, যিনি মানে সাধনা করেন। উনি নাকি অনেক কিছু জানেন, উনি নাকি অনেক মানুষকে ভালো করেন, এবং সেটা একটা শ্মশানে উনি বসেন। অনিন্দিতার সঙ্গে সঙ্গে ওর মাকে ফোন করে। মাকে ফোন করার পর অনিন্দিতার মা সব কিছু জানায়। অনিন্দিতার মা ছুটে আসে সৌম্যদের বাড়িতে। তারপর সকলে মিলে একটা গাড়ি করে সৌম্যকে ধরে বেঁধে অনেক কষ্ট করে সৌম্যকে নিয়ে যায় সেই তান্ত্রিক বাবাজির কাছে। সেখানে নিয়ে গিয়ে অনেক রকমভাবে যজ্ঞ করে অনেক রকমভাবে সৌম্যর শরীর থেকে ওই প্রেতাত্মাকে বার করা হয়। এবং সেই যে প্রেতাত্মা একটা রাতের মধ্যে, অনিন্দিতা বলছে এই ক্রিয়াটা করতে করতে পরের দিন ভোর হয়ে গেছিল। সৌম্য একটা রাতের মধ্যে যেন মনে হবে একটা রাতের মধ্যে ওকে কেউ শুষে খেয়েছে। মানে ও যেন আর ঘন্টা পাঁচেক পরে গেলে ওকে বোধহয় বাঁচানো যেত না। মানে সৌম্যর চোখকে শুষে ভিতরে ঢুকিয়ে নিয়েছে। সেই যে একটা মানে হাট্টা কাট্টা একটা জোয়ান ছেলে, তার চোখ মুখ বসে গেছে, তার শরীর শুকিয়ে গেছে, যেন মনে হবে ওর মধ্যে কেউ থেকে ওর মধ্যেকার রসটাকে নিগড়ে নিয়েছে, এরকম একটা ঘটনা। অনিন্দিতা বলে অনেক ক্রিয়াকর্মের পরে, অনেক কিছুর পরে তার ভিতর শরীর থেকে আত্মাকে বার করা যায়। তারপর আস্তে আস্তে বাড়িতে এসে তার হাতে তারপর সেখান থেকে তাবিজ কবজ বেঁধে দেওয়া হয়, যা যা দরকার। তারপর বাড়িতে অনেক কিছু নিয়মকানুন দেয়, সেই নিয়মকানুন পালন করে সৌম্যর মা, সৌম্যর বোন, সব কিছু করার পরে তারপর তেরাত্রি পোহানোর পর সৌম্য আস্তে আস্তে নিজের হুঁশে ফিরতে থাকে। এই ঘটনাটা যখন সৌম্য পরে আরও ভালো করে সব কিছু অনিন্দিতাকে বলে এবং তাপসকে বলে, তখন তাপস আর অনিন্দিতা এরা সবাই মানে বলি না, এখনকারের ছেলে, বিজ্ঞানের যুগের ছেলে মেয়ে আমরা হয়তো কেউ স্বীকার করব না যে অশরীরী আছে কি নেই, এগুলো নিয়ে আমরা তর্কের খাতিরে তর্ক করতে বসবো। কিন্তু ওই যে বললাম না, যখন যার ওপর দিয়ে যায়, যখন যে বুঝতে পারে, যার জীবন এই বিপদের মধ্যে দিয়ে যায়, সেই বুঝতে পারে যে অশরীরী আছে কি না আছে। সৌম্যর মতো ডেসপারেট একটা ছেলের জীবনে যে ঘটনা ঘটেছিল, একটা রাত, অমাবস্যার একটা রাতই সৌম্যর জীবনকে তছনছ করে দিল, তাও পরের উপকার করতে গিয়ে। সৌম্য কখনো ভাবেও নি যে অন্য একজন মানুষের বিপদে পড়েছে রাতের বেলা, তার উপকার করতে গিয়ে সে যেচে এরকম ধরনের একটা চরম একটা ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হবে, কখনো ভাবতে পারেনি সৌম্য। তো অনিন্দিতা এবং তাপস তারপর থেকে এইসবের উপর বিশ্বাস তাদের জন্মায়। তারা বলে যে আমাদের বন্ধুকে সামনে থেকে দেখে আমরা যে অভিজ্ঞতা পেয়েছি, আমরা অ্যাটলিস্ট তার ভবিষ্যতে কোনো দিন এই ব্যাপারগুলো নিয়ে কারোর সাথে খিল্লি ওড়াবো না, আমরা কোনো দিন বলবো না, বরং আমরা সলিউশন দেবে যে কী করে মানুষকে এই বিপদ থেকে রক্ষা করা যায়। তো সেটাই বন্ধুরা, আমি তোমাদের সাথে ঘটনাটা অনিন্দিতার কাছ থেকে শোনার পর তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে সচেতনতার ক্ষেত্রে, যে চোখ কান খোলা রেখে এবং মানুষ যেখানে বারণ করবে যে এটা করো না, তখন কিন্তু তোমার অবচেতন মনেও তোমাকে মনে রাখতে হবে ঘটনাটা, যে এটা হতে পারে। তাই আমি বলবো যে ভগবান যেমন আছে, শয়তানও তেমন আছে। ভগবানের প্রতি ভক্তি রাখো, শয়তানি শক্তি যে আছে এটার উপরও কিন্তু বিশ্বাস রাখো,
তাহলে দেখবে এই বিপদগুলো ছট করে ছুটে পারবে না। তবে হ্যাঁ, কার কপালে কী আছে সেটা তো বলা যায় না, কারণ যেটা ঘটনা যখন ঘটার তখন সেটা ঘটবেই জীবনে, এটা তো ভাগ্যের ব্যাপার। তো চলো বন্ধুরা, আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই ঘটনাটা যদি তোমাদের সাথে শেয়ার যেটা করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পছন্দের হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। এবং এই রকম ধরনের মানে সত্যিকারের যে ঘটনা যেগুলো তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছো বা এই ঘটনা তোমাদের জীবনে ঘটেছে এরকম ভৌতিক ভয়ঙ্কর অভিজ্ঞতা, তোমরা অবশ্যই আমাকে মেল করে জানাতে পারো। তারপর আমি সেখানে আমার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা আমাকে সবটা জানাতে পারো। জানালে আমি অবশ্যই তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা সব কিছু আমি আমার চ্যানেলে আমি অবশ্যই শোনাবো সকলকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই একটা নিত্য নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।